আমি কি সত্যি এতটাই ভুল করেছি যার জন্য অবনী আমার সাথে বন্ধুত্ব রাখতে চায় না? তবে কি আমি আমার সন্দেহ দিয়ে আমাদের বন্ধুত্বটাকেই নষ্ট করে ফেললাম? আমি কিভাবে অবনীকে সন্দেহ করলাম যে আমাকে আয়না থেকে বের করানোর জন্য নিজেই সময়ের ঘূর্ণিতে ঢুকতে পিছু পা হয়নি সে? সে কিভাবে আমার শত্রু হতে পারে? পিতা, আপনি আমার মনে কেন সেদিন সন্দেহ ঢুকিয়ে দিলেন? আপনার কথার জন্যই তো আমি অবনীকে সন্দেহ করতে শুরু করেছিলাম। আদিত্য যখন থেকে অবনীকে তার বাড়ি ফিরিয়ে দিয়ে এসেছে তখন থেকেই কেমন ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, কারো সাথে কথাও বলছে না। আমি আন্দাজ করতে পেরেছিলাম এমন কিছুই হবে। রানী, তোমার ছেলেটাকে বোঝাও, তাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে যে। এসব প্রজাদের সাথে গভীর সম্পর্ক তার জন্য শোভা পায় না। এসব আপনি কি বলছেন মহারাজ? আপনি এই রাজ্যের রাজা, আপনার উচিত আপনার প্রজাদের ভালো রাখা। আমি আমার প্রজাদের যথেষ্ট ভালো রেখেছি রানী, কিন্তু নিজ পরিবারে কোনো সামান্য কাঠুরিয়ার মেয়েকে আমি জায়গা দিতে পারবো না। আপনি কি দেখেননি সে কিভাবে আদিত্যের জীবন বাঁচিয়েছে, কিভাবে আমাকে এই অসুখ সারাতে সাহায্য করেছে? তার মন অনেক পবিত্র। রানী, তুমি বুঝবে না কে কেমন। আমি রাজ্য চালাই, আমি জানি এসব সাধারণ মেয়েদের কেমন চালাকি। তুমি আদিত্যকে তার থেকে দূরে রাখো। আজ আমার অবনীর জন্য ভালো ভালো সব খাবার রান্না করব। মেয়েটা আমার কত পথ পাড়ি দিয়েছি কে জানে। মা, কাজগুলো সব শেষ। কতদিন পর আমি নিজের বাড়িতে শান্তিতে সকাল উপভোগ করলাম। সত্যি, তোমাদের ছাড়া আমি একদিনও ভালো থাকতে পারি না। রান্না হয়ে গেছে মা, তোর বাবা আসলে আজকে আমরা সবাই একসাথে খেতে বসবো। মা, তুমি থাকো, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে মা, সাবধানে যাস। বাবা, এত সকাল সকাল তুমি কাঠ কাটতে চলে এসেছো? আমাকে বলতে পারতে, আমি আসতাম তোমার সঙ্গে। এই অসুস্থ শরীর নিয়ে চলে এসেছো, চলো এখন বাড়ি চলো। মারে, এতদিন তোকে ছাড়া দিনগুলো বড্ড খারাপ কেটেছে। আজ আজ তোর খুশিতে সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এখন চলো। চল মা, এই তো কাঠগুলো কাটাও শেষ, বেঁধে নিলেই হয়ে গেল। এই তো মা, আমরা চলে এসেছি। দাও তো, এবার গরম গরম খেতে দাও। কতদিন তোমার হাতের খাবার খাইনি। বাবা, মেয়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। আমি বাজারে চললাম, তাড়াতাড়ি কাঠগুলো বিক্রি করে ফিরে আসব, আর ভালো মন্দ বাজারও করে নিয়ে আসব। ঠিক আছে, সাবধানে যেও। আদিত্য, এ তুমি কি করতে যাচ্ছ? আমাকে বিশ্বাস করো, আমি অবনী। মা অবনী, তুই ঠিক আছিস? তোকে দেখে কেমন যেন অস্থির লাগছে। মা, আমি ঠিক আছি। বাবা কোথায়? মাত্র বাজারে গেল,
কাঠগুলো বিক্রি করতে। তাড়াতাড়ি চলে আসবে। তুই বিশ্রাম কর মা। তুমি গতকাল রাতে কোথায় ছিলে আদিত্য? কালকে থেকে তোমায় দেখছি না। তুমি কি জানো না তোমাকে নিয়ে আমার কত টেনশন হয়? আমি আমার কক্ষেই ছিলাম পিতা। আপনি এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি এখন বড় হয়েছি, নিজের মতো চলতে পারি। তোমাকে নিয়েই তো আমার যত দুশ্চিন্তা আদিত্য। তুমি রাজ পরিবারের একমাত্র উত্তরাধিকারী, আর তুমি কি না এক সাধারণ প্রজার মেয়ের জন্য তুমি এত ঝুঁকি নিলে? আমি তোমাকে বলেছিলাম সে শত্রুদের লোক হতে পারে, কিন্তু তুমি তা শুনলে না। পিতা, অবনী কোনো সাধারণ মেয়ে নয়। ও আমার বন্ধু। ও আমার জীবন বাঁচিয়েছে অনেকবার। আমি অবনীকে বিশ্বাস করি। আমার সামনে তার নাম নেবে না তুমি। তুমি একজন রাজপুত্র, তার অবস্থান তোমার থেকে অনেক নিচে। পিতা, আমি জানি আপনি একজন খুব ভালো রাজা, কিন্তু আপনি একজন ভালো মানুষ হতে পারলেন না। আপনি একজন ভালো নির্দোষ মেয়েকে দোষী বানিয়ে দিচ্ছেন। তুমি এসব বুঝতে পারবে না আদিত্য। আমি জানি আমাদের শত্রুর অভাব নেই, আর শত্রুরা জানে কিভাবে শত্রুতা করতে হয়। হতেই পারে তারা অবনীর সাথে হাত মিলিয়ে তোমার ক্ষতি করতে চাইছে, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না আদিত্য। বাবা, ছেলে কি বিষয় নিয়ে এমন কথা বলছো দেখি তো। পিতা, অবনী এমন মেয়ে নয়। হ্যাঁ, আদিত্য ঠিক বলছে। আমি মেয়েটিকে পছন্দ করি। ও খুব ভালো মেয়ে। তার ব্যবহারে সৌজন্যতা ও সত্যতা আছে। তুমি কেবল রাজা হতে পারো, তাই তোমার সবার প্রতি সন্দেহ হবে। কিন্তু আমি একজন মা। আমি জানি মানুষের অন্তরে কারো জন্য খারাপ চিন্তা থাকলে তা তার চোখে প্রকাশ পায়। আর আমি অবনীর চোখে আদিত্যের জন্য এমন কিছুই দেখিনি। আচ্ছা, আমি মানলাম যে সে একজন সাধারণ প্রজা, কিন্তু আদিত্য, মনে রেখো তুমি কিন্তু একজন রাজপুত্র। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত সবই রাজ্যের জন্য। একজন সাধারণ প্রজার সঙ্গে সম্পর্ক রাখা মানে তোমার অবস্থানকে অপমান করা। মহারাজ, আপনি শুধু তার জন্ম পরিচয়ের কথা ভাবছেন, কিন্তু তার চরিত্রের কথা কি একবারও বিবেচনা করেছেন না? আমি সেই মেয়েকে দেখেছি। সে সত্যি একটা সোনার টুকরো মেয়ে। এই কথা এখানেই শেষ। এবার তুমি তোমার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নাও আদিত্য। শীঘ্রই তোমাকে রাজ সিংহাসনে বসতে হবে। আরে অবনীমা, কেমন আছো গো? শুনলাম তুমি নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে। না খালা, এ কি বলছেন আপনি? আমি কেন বাড়ি থেকে পালাতে যাব? আমি তো নিজের বাড়িতেই আছি। ও, সত্যি কথা বলো তো, কার সাথে গিয়েছিলে? সে কি তোমাকে বিয়ে না করে আবার রেখে গেছে? খালা, এসব আপনি কি বলছেন? আমি কারো সাথে কোথাও পালাইনি। আমি আমার কাজে। আহা, বুঝলাম বুঝলাম, কিন্তু এই গ্রামেও অনেক কিছু বদলে গেছে জানো। কেউ কেউ বলছে তুমি হয়তো তোমার সেই বাবা মাকে ছেড়ে চলে গেছিলে। সেই বাবা মা? কি বলছেন এসব আপনি? হ্যাঁ গো, সবাই তো তাই বলছিল। আরে বোন রূপা, তুমি এখানে? হ্যাঁ, অবনীর সাথে কথা বলছিলাম। মা, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে খুঁজতে বের হয়েছি, কিন্তু পথে খালা কিসব বলছিল। আরে কিসব আর বলবো, শুধু যা শুনেছি তাই বলছিলাম। পুরো গ্রামের লোকই তো বলছে যে রমেশ ও চম্পার ওই পালক। আরে অবনী, আমি তো ভুলেই গেছিলাম যে আমি রান্না বসিয়ে এসেছি। তুই যা, আমি এখনই আসছি মা। ঠিক আছে মা।
বোন রূপা, এ তুমি কি করছিলে? অবনীকে বলে দিচ্ছিলে যে সে আমাদের পালক মেয়ে। তোমরা গ্রামবাসীরা সবাই আমার মেয়েটাকে পিছনে কেন পড়েছো? আরে কি আর এমন বললাম, একদিন না একদিন তো ঠিকই জানবে, তাই না? তোমরা বাপু বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েকে এখনো ঘরে রেখেছো। আমি হলে কবেই বিদায় করে দিতাম। থাকক্ষণ, আমি চললাম। হ্যাঁ, একদিন না একদিন তো জেনেই যাবে যে ও আমাদের নিজেদের মেয়ে না, কিন্তু আমরা যে ওকে নিজেদের মেয়ের মতো করেই মানুষ করেছি। আরে মাঝে বলল রান্না বসিয়ে গিয়েছে, কিন্তু রান্নাঘরে তো কিছুই নেই। কি হয়েছে মা অবনী? বাবা, আজ রূপা খালার সাথে দেখা হয়েছিল। সে আমাকে কিছু বলতে চাইছিল, এই যেমন পাল, হ্যাঁ পালক, কিন্তু তারপর আর বুঝতেই পারলাম না। তবে কি অবনী জেনে যাবে যে ও আমাদের আসল মেয়ে নয়? না বিধাতা, ওকে আমাদের থেকে কেড়ে নিও না। আমাদের সন্তান দাওনি ঠিক আছে, কিন্তু কিন্তু এখন ওকে কেড়ে নিও না। কি হলো বাবা, কিছু বলছো না যে? বন্ধুরা, অবনী কি তার আসল পরিচয় জানতে পারবে? কে এই অবনী, কি তার পরিচয়, কে তার আসল বাবা মা? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।